আমাদের আজকের গল্প কোনো গন্ধ। জীবনানন্দ দাশ। ওপরে ফুটো খড়ের চাল, নিচে মাটির ভিতের ওপর মেহগিনি কাঠের কয়েকখানা বড় বড় টেবিল, 3-4খানা ছাপার খাট, আলনা, দেরাজ, বাক্স, আরশি, ঘরদোরের সাজগোজ বিলাসও দারিদ্র্যের ফেলা ছড়ার ভিতর অভিনব রূপে ফুটে উঠেছে। যে কোনো টেবিল ধরা যাক, সেলাইয়ের কল, ফুলদানি, চামড়ার ছোট অ্যাটাচ কেস, অসম্পূর্ণ সেলাই, নতুন পুরনো নোবেল লরিয়েটদের 2-4খানা বই, বিস্তর রাবিশ লেখার আবর্জনা, স্কুলের ছেলেমেয়েদের অঙ্ক, ইংরেজির খাতা সংশোধনের জন্য টালমারা, আধপেলা চা, সাবান, পাউডার, মুড়ির বাটি, খড়কুটো, কচি আমের টুকরো, রিবন, এলোমেলো চিঠি, এলেনবাড়ির ফিডিং বোতলের পেটে খানিকটা দুধ, এইসব অত্যন্ত বিশৃঙ্খলভাবে ছড়িয়ে রয়েছে। ঘরের চারদিকে মোটামুটি তাকিয়ে দেখলে মন্দ দেখায় না। ভোরের বেলা যখন এইসবের ওপর রোদ এসে পড়ে, রকমারি একটু বেড়ে যায়। এইসব বিলাস উশৃঙ্খলতার মধ্যে বসে জীবনটাকে কোনো এক আশাপ্রদ দিকে নিয়ে যাওয়ার কথা ভাবতে গিয়ে মুষড়ে পড়তে হয় না। কিন্তু তবুও সেসব কথা বড় একটা ভাবে না কেউ। ঘরের বেড়া অনেকখানি টিনের, খানিকটা খলপার ও বাকিটুকু কেউড় বাঁশের ও কঞ্চির, যথেষ্ট আলকাতরা মাখা। বৈশাখের রাত 2টোর সময় স্নান করে কলেরার ডিউটি দিয়ে সুধীশ ফিরল। দরজা খোলাই ছিল। আস্তে আস্তে নিজের বিছানায় গিয়ে ঢুকল সে। বিবাহিত হয়েও একা বিছানায় একা শোবার সুবিধা তার হয়েছে। তার কারণ বিয়েটা গেল বৈশাখের আগের বৈশাখে হয়েছে। ছাদ কুঁড়োর সোঁদাল গন্ধ ধরে গেছে দাম্পত্য জীবনের ওপর। বোঝা যায় না সেটা মিষ্টি না তেতো, কিন্তু পুরনো বটে, ঢের পুরনো। কাঞ্চনমালা খুকিকে নিয়ে আরেকটা কোঠায় আলাদা বিছানায় শোয়। 3:30টার সময় সুধীশের ঘুম ভেঙে যাচ্ছে। খুকি কাঁদছে। কাঞ্চনের পাখার ডাঁটা এপাশ ওপাশ করে উঠল। এই হচ্ছে ইশারা, খুকিকে এখন সুধীশের নিজের বিছানায় নিয়ে আসতে হবে। কাঞ্চনমালা আর বাতাস দিয়ে পারে না, সে এখন একটু আরামে ঘুমোতে চায়। সুধীশ উঠল। স্ত্রীর বিছানার কাছে গিয়ে লংক্লথ ও কাঁথাশুদ্ধ মেয়েটাকে মশারির ভিতর থেকে অত্যন্ত সন্তর্পণে বের করে নিতে যাচ্ছে। অন্ধকার নদীর ভেতর থেকে একটা কাতল মাছকে সাপটে চরের দিকে নেয়ার মতো। খানিকটা যেতেই কাঞ্চন ফোঁস করে উঠল, খুকুর বালিশ ভুলে গেলে যে। সুধীশ আর ফিরল না। স্ত্রীর ঘরের দরজা পেরিয়েই মার কোঠা। সরোজিনী বললেন, কে? সুধীশ নাকি? সুধীশ কোনো জবাব দিল না। সরোজিনী বললেন, টুক্কুনকে বুঝি বউ আর রাখতে পারল না? কাঞ্চনমালা এই ঘরের থেকে গজগজ করে উঠে বলল, খুকুকে তুমি এদিকে দিয়ে যাও, থাক, নিয়ে আর কাজ নেই। কেন মিছিমিছি কথার ভিতর কথা যাব আমি? 10 রাজ্যি ঢাক না পিটলে চলে না আর রাত দুপুরে। বলতে বলতে পাশ ফিরে শুয়ে পড়ল কাঞ্চন। সরোজিনী বললেন, টুকুনকে আমার কাছে রেখে যা সুধি। তোমার মশারি বড্ড ছেঁড়া না মা? তা আছে, বাতাস দেব। বাতাসই চায় বেটি। মায়ের মশারির ওপর হাত পড়ল সুধীশের। কি যেন কি ভেবে সরোজিনী বললেন, কিন্তু এখানে বড্ড ছাড় পোকা রে সুধি। সুধীশ অন্ধকারের ভিতর আর দাঁড়ালো না, বললে, আমার বিছানায় নিয়ে যাই। সরোজিনী বললেন, তাই ভালো। হাত পাখায় বাতাস খেতে খেতে তিনিও ঘুমাবার চেষ্টা করবেন তাহলে। সুধীশ নিজের বিছানায় টুক্কুনকে শুইয়ে দিয়ে মাথার দিকে জানালাটা খুলে দিল। শেষ রাতে চাঁদ উঠেছে। জানালার ভিতর দিয়ে চারদিককার আম, জিওল, ভ্যাটসাওড়া ও বেউড় বাঁশের বনটাকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। পূব দিকে অপরাজিতার একটা জঙ্গলের ভিতর হঠাৎ এক ঝাঁক অজস্র জোনাকির এলোমেলো ওড়াউড়ি দেখে মনে হয় কতগুলো সাপ মণি মাথায় করে যেন বাতাসে বাতাসে ছোটাছুটি করছে। কোনো পাতালের মণিকুমারী মণিমালার পায়ের নিচে।
কোনো এক নিতল দিঘির অতল জলসজ্জার নিচের স্থির ঠান্ডা পুলকাবিষ্ট পৃথিবীর মতো এই রাতের প্রদেশ। শিরিষের থেকে একটা ঝিরঝিরে হাওয়া এসে একটা ঝড়ের মতো উঠে আবার থেমে গেল। এরপর অপরিসীম নিস্তব্ধতায় কতগুলো পেঁচাকে প্রত্যুত্তর দিচ্ছে শুধু। ওই তারা বনের ওপারে, হয়তো বেউর জঙ্গলের ভেতর। সুধীশ বিছানায় বসে দেখল টুকুন দুই চোখ মেলে শুয়ে রয়েছে। মেয়েটি কোনো কথা বলবে না এখন, বাপের দিকেও তাকাবে না। জানালার ভিতর দিয়ে জামরুল গাছগুলোর দিকে তাকিয়ে আছে সে। ডালপালার ওপর জ্যোৎস্না আর বাতাস সিনেমার ছবি তৈরি করেছে। একটা পেঁচা উড়ে গেল। কৃষ্ণচূড়ার ওপর বসেছে সে, ডাকছে। সুধীশ বলল, টুকুন শুনছো মা? টুকুন কান খাড়া করে রয়েছে। এই যে ডাকছে, উই। সুধীশ কৃষ্ণচূড়ার ডালের দিকে হাত ইশারা করে দেখালো। সরোজিনী বললেন, কি ডাকছে রে? সুধীশ বললে, কিছু না মা। খানিকটা স্তব্ধতার পর টুকুন বলল, বুই। চিক করে হেসে উঠল। এই জ্যোৎস্না, বাতাস, সুধীশ, হয়তো পেঁচার ডাকও সমস্ত মিশে তাকে প্রচুর আমোদ দিচ্ছে। মাড়ির চারটে শক্ত দাঁত বের করে উৎসাহে তামাশায় সে খিটখিট করতে লাগলো। দাঁত কটা মাস দেড়েক হলো উঠেছে। এই চারটে জিনিস টুকুনের জীবনের। সুধীশ চোখ ঘুমে ভেঙে আসছে বলে মনে করল, কিন্তু মেয়েটি বরং জাগবেই। বাপকে বসিয়ে রাখবে, টুকুনকে যদি না পারে বরং সুধীশকেই খেলা দেবে সে। মেয়েটি ভোর 5টার সময় ঘুমলো। 8টার সময় যখন ঘুমের থেকে উঠেছে সুধীশ, তখন টুকুনের জন্য বিছানার চারিদিকে একবার তাকালো সে, কিন্তু মেয়েটিকে হয়তো মা নিয়ে গেছেন, কিংবা কাঞ্চন। কলেরার ডিউটি দেওয়া হলো এই 3 রাত। তার ওপর আবদারে মেয়ের চারে রাত জাগা সুধীশের শরীরটা মোটেই ভালো লাগছিল না। ঘুমের ভেতর থেকে বিছানার ওপর খানিকক্ষণ সে বসে রইল। কেউ চা তৈরি করে আনেনি। বস্তুত সুধীশ ঘুমোচ্ছে কি জেগে উঠেছে সেসব জেনে দেখবার কোনো কৌতূহলও বোধহয় কারণ নেই। দূরের থেকে ভিতর বাড়ির অজস্র রকমের হাঁক ডাক শোনা যাচ্ছে। রাত ফুরলে যেমন রোজই হয়, আজও তেমনই না জানি কত কি নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। কিছুই না, খুঁড়ে দেখতে গেলে বোঝা যাবে কি সব ফানুষের। কাঞ্চনকে সে চা বানাতে বলবে না। সুধীশের স্ত্রী সে, উচিত ছিল নাকি তার স্বামীর জন্য এতক্ষণে চা তৈরি করে নিয়ে আসা? খুব জানে কাঞ্চন যে সুধীশ চা খুব খেতে ভালোবাসে, রোজ 4-5 পেয়ালা খায়, এবং এখন বিশেষ করে চায়ের প্রয়োজন তার। এই সবই জেনে তবুও তাকে ডেকে পাঠাতে হবে, সাধতে হবে। মনে একটা বিতৃষ্ণায় ভরে উঠল সুধীশ। কাঞ্চনমালার সম্প্রতি আবার একবার ফ্যাকড়া হয়েছে যে চায়ের সঙ্গে সে 2 কাড়া চিনি মিশাবে না। কেন? টুকুনের জন্য এলেন বাড়ির ফিডিং বোতল বিলিতি নয়, মোটা বিলিতি নয়, গ্ল্যাক্সো বিলিতি নয়, এই আর কি। কিন্তু তবুও 2 কাড়া চিনিরই সব দোষ। অত্যন্ত তিক্ত হয়ে উঠল সুধীশ। সুধীশের ছাপর কাঠের কিনার ঘেঁষে একটা বনাতে চওড়া পর্দার ওপারে সেলাইয়ের কলের শব্দ হচ্ছিল। সুধীশ ভাবছিল, কি কাঞ্চনমালা নয় তো? কিন্তু কাঞ্চনের গলার ভিতর বাড়িতে খ্যান খ্যান করে উঠেছে। তাহলে হয়তো অনুপমা, সুধীশের বোন। অনুকেই চা দিতে বলা যাক, সে বেশ স্নিগ্ধ চা তৈরি করতে পারে, তাজা দুধ আর 2 কাড়া চিনি মিশিয়ে। সুধীশ উঠে দাঁড়াল। জেরাজের মস্ত বড় আরশিটাতে তার মুখের আকার দেখতে পাওয়া যাচ্ছে। কেডি কেলিন্দি কে যেন তাকে ঠাট্টা করতে এলো, কিন্তু 15 মিনিটের মধ্যেই চেহারাটাকে বাগিয়ে নেবে সে। তখন এই আরশি তাকে স্নিগ্ধ পুরস্কার ফিরিয়ে দেবে। বনাতের পর্দা সরাতেই সুধীশ থ হয়ে গেল। তার মেজশালী শুভা কল চালাচ্ছে। তাড়াতাড়ি নিজেকে সেরে নিতে নিতে সুধীশ বললে, বা তুমি কোত্থেকে? শুভা উঠে দাঁড়িয়ে বললে, কলকাতার থেকে। আজ ভোরের বেলায় এসেছি,
একেবারে 5টার সময়। আপনি তখন ঘুমোচ্ছিলেন। সুধীশ একটা চেয়ার ঘুরিয়ে বসে বললে, কই খবর টবর কিছু দিলে না কেন? স্টেশন থেকে একাই চলে এসেছো? শুভা বললে, ভারী তো লাগে আসতে, কতবার এলাম। কলকাতার থেকে একা জার্নি করতে পারা যায়, আর স্টেশন থেকে এইটুকু আসতে লোক লাগে বুঝি? চোখ সেলাইয়ের কলের দিকে। সুধীশ বললে, কেমন পরীক্ষা দিলে? ভালো দিইনি, সত্যি ঢং করে বলছি না সুধীদা। আচ্ছা, আপনাকে কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি। সুভা তার সুটকেস খুলতে যাচ্ছিল। সুধীশ বললে, এখন থাক। এই মেয়েটিও খুব ভালো চা তৈরি করতে পারে। তার হাতের চা ঢের খেয়েছে সুধীশ। কিন্তু এই তো ট্রেনের থেকে নেমে এলো, কিন্তু তবুও একে বলতে পারা যায়। খুব সহাস্য মুখে সহজে আগ্রহের সঙ্গে করে সে নিয়ে আসবে চা। কিন্তু এসব মমতা দাক্ষিণ্য হাতের পাঁচ, সহসা খরচ করে ফেলতে হয় না। বারবার ঘাঁটিয়ে খতিয়ে দেখবার ইচ্ছাও ভুল। সুধীশ বললে, এসেই সেলাই করছো যে? শুভা আঙুল দিয়ে হুইলটা একবার ঘুরিয়ে কলের হ্যান্ডেলে হাত দিয়ে বলল, শখ হলো। এটা কি? একটা ব্লাউজ বানাবার চেষ্টায় আছি। ব্লাউজ পিস তো খাসা। রংটা আপনার পছন্দ হয়েছে সুধীদা? বাংলা কথা বলবার ঢঙের মধ্যে ব্রিটিশ বলে যেন কোনো মেয়ের কথা বলছে, রং তেমনই ফর্সা। সুধীশ বললে, এটাকে কি কাপড় বলে শুভ্রা? অনুপমা বা কাঞ্চন হলে এতক্ষণে তীব্র উপহাস করে সুধীশকে ঝেঁটিয়ে বলতো, কি মেয়ে মানুষই করছো। অনধিকার চর্চার থেকে তাকে ঝেঁটিয়ে বার করে দিত। কিন্তু শুভা বরং তাকে নানা ধরনের ব্লাউজের কাপড়ের নাম শেখাচ্ছে, নমুনা দেখাচ্ছে। তার সুটকেসের থেকে বের করে কোনো সময় কাঞ্চনমালা এসে একটা কঠিন শ্লেষের সুর পিটোতে পারে, তখন পালিয়ে যাবে সুধীশ। যতক্ষণ শুভা একা আছে একটু বসা যাক। কিন্তু বাসি মুখে মুখাবের অশ্লীলতা, রাত্রি জাগার জড়তা, এইসব নিয়ে একটু বাধা পেতে হয়। চায়ের ফরমাশও দেয়া হয়নি। সুধীর উঠে পড়বে ভাবছিল। শুভা বলে, আপনি এতক্ষণ ঘুমোলেন যে? তুমি এসে অবধি কল নিয়ে বসেছ নাকি? টেনেই চা ব্রেকফাস্ট সেরে এসেছি। তারপর টুকুনকে আপনার বিছানা থেকে সরালাম। উঠে বসে কাঁদছিল। তাও আপনি টের পাননি হয়তো। আমার বিছানার মশারিও বুঝি তুমি তুলে দিয়েছিলে? হ্যাঁ। তাই? চুপ করল সুধীশ। তাই মানে? কি একটা বুকের গন্ধ পাচ্ছিলাম আমার বিছানায়, আমার মশারিতে। অবাক হয়ে ভাবছিলাম, এই ঘ্রাণ কোত্থেকে এলো? বড় লোকেদের বাথরুম, 8-10 বছর আগের কথা, কি যেন কি সব রাত, অনেক কিছু মনে পড়ে গেল। শুভার দিকে তাকিয়ে সুধীশ বলল, আমার বিছানায় তুমি এসেন্স ছড়িয়ে দিয়েছিলে, শিশি খুলে বুঝি? তখন আমি ঘুমিয়েছিলাম। আমার চুলেও ঢের পড়েছে। অপ্রস্তুত হবার মেয়ে শুভা নয়। তবুও ঘাড় হেঁট করে লজ্জা পেল সে। সুধীশ বললে, এই কদিন ফিনাইল আর স্টুলের গন্ধে ভুলে গিয়েছিলাম যে পৃথিবীতে ভরসাজনক কোনো গন্ধও আবার আছে বুঝি। কিন্তু এত ঘ্রাণ, এই স্নিগ্ধ কোমলতা, এই শুভা জীবনটাকেও আশাপ্রদ করে তোলে।